আরে সিধু, জানোস নাকি জঙ্গলের ওই দিকটাই নাকি এক সাধু বাবা আইছে রে। কি? জঙ্গলের ধার মানে ওই পুরা নাম বাগানের পাশে? ওইখানে তো কেউ ভয়ে পাই দেয় না রে। ওইটা কেমন জানি একটা ভুতুরে জায়গা রে। হরে, কাল রাইতেই নাকি চোখের পলকে খড়ের বাড়ি বানাইয়া ফালাইছে রে। লোকে কইতাছে লোকটাই নাকি জাদু শক্তি জানে রে। আরে ধুর, ওইসব গাল গপ্প আর কি। তয় যাই হইক, সত্যি না মিথ্যা একটু গিয়া দেখন দরকার, বুঝলি? এতদিন আমাগো গ্রামে নতুন কোন মুখ আইলো। ওগো, তুমি জঙ্গলে যাইতাছো নাকি? শুনলাম ওই জঙ্গলে নাকি এক সাধু বাবা আছে, সত্যি নাকি? দেবেন তো তাই কইল। আমার খুব কৌতূহল লাগতাছে, তাই ভাবলাম একটু দেখে আসি কেমন লোক। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। না গো, তুমি যাইও না সেইখানে। কেউ জানে না সেই লোক কেমন, পরে আবার জাদু টাদু করে কিনা। ওইসব লোক ভালো হয় না। দেখো না, গ্রামে কত কাণ্ড হয় ওইসব সাধুদের জন্য। আরে তুমি ভয় পাইও না তো, আমরা দুইজন যাইতাছি তো, কিচ্ছু হইব না, কিচ্ছুড়া হইব না। বাবা, আমিও তোমার লোকে যাবো। আমি সাধু বাবারই দেখবার চাই বাবা। না রে মা, তুই ওখানে যাস না। ওই জঙ্গলে বড়দের যাওয়ার জায়গা, ওইখানে বাচ্চা গোজাওনের জায়গা না। আমার কিচ্ছু হইব না মা, আমি দূর থেকেই দেখবো। যাইতে দাও না গিন্নি, ও ছোট্ট মানুষ, মন চাইতাছে একটু দেখুক না। সাধু মানুষ যদি ভালো হয় তয় ওরে আশীর্বাদ করব। ঠিক আছে যা, তুই বেশি কাছে যাবি না, দূরে দূরেই থাকবি। আর আমিও তোমাকে লগে যামু। ওই দেখ, ওই যে ধোয়া উঠতাছে, ওইটাই সেই সাধু বাবার বাড়ি নাকি রে? তাই তো মনে হইতাছে রে। আহ, কি অদ্ভুত, রোদে ঝলমল করতাছে জায়গাটা। বাবা শুনতাছো? কেডা যেন গান গাইতাছে। না রে মা, মন্ত্র পড়তাছে মনে হয়। এইখানে সাধু বাবাই আছে রে। মনে হইতাছে ভেতরে সত্যি সাধু বাবা ছেড়ে দেবেন। তাই তো তরে কইলাম, মাইনসে মিথ্যা কয় নাই, বুঝলি? এই যে কি আসলেই খড়ের ঘরে দেবেন, দেখ কেমন জানি চক চক করতাছে রে। হরে, একেবারে সোনার মতো লাগতাছে, কিন্তু খড়ের ঘর এমনে আলো দেয় কেমন কইরা? দেহি, সুইয়া দেহি তো ঘরটা আসলেই গরম নাকি। ও হরে, এই খুব গরম রে, হে একেবারে আগুনের মতো গরম। তাই নাকি রে? আমিও দেখমু,
আমার কেমন জানি ভয় করতাছে রে সিধু। আওয়াজটা শুনছত? মনে হইতাছে সাধু বাবা ধ্যান করতাছে রে। কিরে, তোরা দুইটা এইখানে কি করস? আর এই জাদুর ঘরে আবার হাত দিছত নাকি রে? আরে না 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 বাবু, শুধু দেখতেছিলাম একটু। ঘরের ঘরটা কেমন জানি গরম গরম লাগতাছে। আমি ছোটগাল থেকে অনেক কিছুই দেখছি, তাই এমন ঘরের ঘর কোনোদিন দেখি নাই রে। এইটা নিশ্চয়ই সাধু লোকের আশ্রম, জাদু নয়, তপস্যা সেইখানে। ভয় পেও না বৎসগণ, এই ঘরে কোনো জাদু নেই, এ আমার তপস্যার আসন। বাবা, এই ঘরটা আপনার ঘরের হইলেও কেমন জানি আগুনের মতো গরম। সবই সৃষ্টিকর্তার কৃপায় বৎস, সবই সৃষ্টিকর্তার কৃপায়। বাবা, আপনি তো এক জাদুর মহামানব। এই যে সাধারণ মানুষের সাধ্যের বাইরে এইটা, এই সবই সৃষ্টিকর্তার লীলা খেলা। বাবা, আপনি হঠাৎ এই জঙ্গল আইলেন যে? আমি যেখানে বিশ্বাস পাই সেখানেই থাকি। এই জঙ্গল এখন শান্ত, তাই এসেছি। এখানে আমি ধ্যান শুরু করেছি, আর তোমাদের যদি কেউ কষ্টে থাকে তাকে আমার কাছে পাঠিও, আমি তাদের কষ্ট দূর করে দেব, এ আমার ইচ্ছা। কি হইছে কল্যাণীদি, এত কান্নাকাটি কিসের? কি আর বলবো সিধু, আমার পোলাটা গত 3 দিন ধইরা জ্বরে পড়ছে। 3 জন ডাক্তার দেখাইলাম, কেউ কিছুই করবার পারলো না। পোলাটার শরীর ঠান্ডা, আর চোখ মেলবারও পারতাছে না। হরি বাবা, পোলাটার তো অবস্থা খুব খারাপ। এইভাবে চললে তো রায় তো পার হইব না। আপনার পোলারে সাধু বাবার কাছে লইয়া যান। আজ সকালে আমি উনার লগে দেখা কইরা আইছি, উনি নাকি সবার কষ্ট দূর করবেন। আরে ধুর, ডাক্তারই পারলো না, আর ওই সাধু পারবো নাকি? তাও একবার চেষ্টা কইরা দেখাই যাক না দিদি, সমস্যা নাই তো। ঠিক আছে, চলো ওনার কাছেই লইয়া যাই। যদি আমার পোলাটা বাঁচে, তাইলে আমি সারা জীবন ওনার পায়ে ধইরা থাকবো। বাবা, আমাগো গ্রামে কল্যাণীদির পোলা প্রায় মরণের মুখে, ডাক্তারও হার মানছে। আপনি কিছু করবার পারবেন বাবা? বাবা, পোলাটার খারাপ কিছু হইব না তো? এখন চুপচাপ থাকো, সূর্য অস্ত যাওয়ার আগেই তোমার ছেলেটা চোখ খুলবে। মা! হায় সৃষ্টিকর্তা, আমার পোলাটা বাইসে উঠছে, আমার পোলাটা বেঁচে উঠছে। বাবা, বাবা আসলেই সৃষ্টিকর্তার দেবতা। ডাক্তার ওরে সুস্থ করবার পারলো না, আর আপনি পারলেন বাবা। আমি পারিনি মা, তোমাদের বিশ্বাস পেরেছে। বিশ্বাসী অলৌকিকতা লুকোনো থাকে। আজ থেকে আপনি আমার দেবতা বাবা। জয় হোক সাধু বাবার, জয় হোক, জয় হোক সাধু বাবার। ওরে বাবা, দিন দিন ভিড়টা কেমন বাড়তাছে রে। কাল পর্যন্ত মাত্র 3 জন ছিল, আজ দেহি গোটা গ্যারাম হাজির। বাবা, আমার গরুটা 2 দিন ধরে ঘাস খায় না,
আপনি একটু আশীর্বাদ দেন। বাবা, আমার ধানের জমি শুকিয়ে যাইতাছে, আপনি কিছু করেন না, একটু বৃষ্টি নামান না বাবা। প্রকৃতি রুষ্ট হলে মানুষ কষ্ট পায়, কিন্তু ভালোবাসলে প্রকৃতি নিজেই শান্ত হয়। তোমরা একে অপরের মঙ্গল চাও, তবেই ফসল বাঁচবে। জয় জয় সাধু বাবা, জয়। কিরে দেবেন, আজ তো এইখানে পুরা হাট বসে গেছে মনে হইতাছে রে। তাই তো বাবু, কেউ রোগ নিয়া, কেউ ফসল নিয়া, আবার কেউ ঘরোয়া ঝগড়া নিয়ে আইছে। আজকাল তো গ্রামের পঞ্চায়েতের চাইতে এই আশ্রমেই বিচার হয় বেশি। সাধু বাবার সামনে তুই মিথ্যা কইস না, ধানের জমিটা কিন্তু আমার। হ্যাঁ, তরই কেমন কইরা? ওই জমি আমি কিনা রাখছি। ঝগড়ার আগুনে ফসল পড়ে, মানুষও পড়ে। যার হাতে পরিশ্রমের দাগ, জমি সেই পাবে। বাবা, আমার পোলাটা কোনো কাম করে না বাবা, খালি হইয়া থাকে। আশীর্বাদ করেন, ও জানি একটা কাম খুঁজে পায় বাবা। তোমার ছেলেকে পরিশ্রম করতে বলো। অলস লোকের কপালে ভাগ্য লাগে না। আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার ছেলে কালই একটা ভালো কাজ পাবে। জানোস দেবেন, মনে হইতাছে এইবার গ্রামটা বোধহয় রক্ষা পাইব রে। তাই হোক বাবু, যতদিন বাবা আছেন ততদিন অশুভ আমাকে কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। কিরে সিধু, তোর মুখটা অমন কইরা রাখছ কেন? আবার কোনো চিন্তায় পড়লি নাকি রে? হরে, জমিটার কাগজ নিয়ে ঝামেলা বাড়তাছে রে। পাশের হরিপদ কয় ওই জমিটা নাকি তার দাদার আমলের, আদালতে কেস দিছে রে। আরে ভাই, তাই নাকি রে? তাইলে তো মহাবিপদ। কিন্তু হন, একটা উপায় আছে রে। কি উপায় রে? কি উপায়? বাবার কাছে যা, সাধু বাবা আশীর্বাদ দিলে সব ঠিক হইয়া যাইব রে, সব সহজ হইয়া যাইব। কল্যাণীদির পোলাটা বাইসা গেল, ধানের ফসল বাড়লো, কারো ঘরে শান্তি ফিরলো। তুইও গিয়ে আশীর্বাদ নে, বুঝলি? হ, তাই করুম ভাবতাছি। তয় নিজের লাভের লাইগা সাধুর কাছে যাওয়া ঠিক হইব তো? আরে ওই সব ভাইবা বইসা থাকলে তোর কি বিপদ উদ্ধার হইব ক? তিনি দেবতার মতো মানুষ, তিনি তোর মঙ্গলই চাইবেন রে। বাবা, একটুখানি আশীর্বাদ চাই। জমির মামলা নিয়ে আমি বড় বিপদে আছি। অন্যায় ভাবে কেউ আমার জমি দখল কইরা নেবার চায়। অন্যায় করলে আশীর্বাদে কাজ হয় না, কিন্তু অন্যায় ভোগ করলে আশীর্বাদ আশ্রয় দেয়। মন পরিষ্কার রাখো বৎস, মন পরিষ্কার রাখো। আমি সত্যি নির্দোষ বাবা, আমি শুধু ন্যায় চাই, আমি ন্যায় চাই শুধু। যে ন্যায়ের পথে চলে তার পথে বাধা সরে যায়। যাও, তোমার কাজ হয়ে যাবে, যাও যাও। দেখছ সিধু, বাবার আশীর্বাদে সব মিটা গেল। হরিপদ আদালতে নিজে আইসা স্বীকার করলো যে জমির কাগজ সে নাকি সব ভুয়া বানাইছে, সব ভুয়া। সত্যি রে, এতদিনের চিন্তা এক মিনিটেই মিশা গেল রে। আমি জানতাম বাবা, আপনি আমাগো পাশে দাঁড়াইবেন।
তুমি এখন শান্তিতে খেতে কাম করো, তাইলে আমাগো ঘরে সুখও ফিরবো। বাবা, আপনার আশীর্বাদে সব মিটা গেল। অনেক কৃতজ্ঞ আমরা, অনেক কৃতজ্ঞ। মানুষ যদি কৃতজ্ঞ থাকে সেটাই আসল আশীর্বাদ বৎস, কারণ কৃতজ্ঞতা হারলে বিশ্বাসও মরে যায়। বাবা, এই সব কথা গ্রামের মানুষ শোনে না। কাজ হইলেই সবাই নিজের পথে চইলা যায়। তাই তো পৃথিবী ভারী হয় স্বার্থে, আর হালকা হয় ভালোবাসায়। দেবেন, ওটরে, জঙ্গলে আগুন লাগছে। দেবেন, ওট। কিরে, কিসের আগুন? কোথায় লাগলো রে? আগুন ওই ঘরের দিকেই তো। ওইখানে তো বাবা আছেন রে। হ্যাঁ গো, বাবার ঘর তো ওই দিকেই। ওনারে কেউ জানাও, কেউ গিয়ে ডাকো। এই রাইতে ওই জায়গায় যাওয়া মানে মরতে যাওয়া। আগুনে পুরা জঙ্গল পুড়তাছে। সাধু বাবার দিকে কেউ যাইতাছে না, উনি তো একা ওই জঙ্গলেই রয়েছেন। এই আগুনের মধ্যে এখন কেডাই যাইব? আগুনের অবস্থা দেখতাছ না? হ্যাঁ, ধোয়ায় চোখে তো কিছুই দেখা যাইতাছে না। আগুন বাহিরে নয়, আগুন মানুষের অন্তরে। যে অন্তরের আগুন নিভাতে পারে তাকে বাইরের আগুন ছুঁতে পারে না। ওরে দেবেন, যা হবার তো হইয়া গেছে রে। সাধু বাবা শেষ। এখন তুই ঘুমা, যা যা ঘুমা। সকালে দেহুমনি। হরে, তাই করি। আগুনে যা জ্বলে তা মাটিতে ফেরে, কিন্তু হৃদয়ে আগুন জ্বললে মানুষ তখন সত্যি জাগে। হায় রে, সব শেষ। গাছ নাই, ঝোপ নাই, মাড়িও জানি কালা হইয়া গেছে। এই তো সেই জঙ্গল। এইখানে প্রতিদিন ভিড় জমতো, এখন খালি ছাই আর নীরবতা। এটা কি? ওই যে ঘরের ঘরটা তো ঠিক আগের মতোই আছে। আর ওই সাধু বাবা, উনি তো বাইসা আছেন দেখতাছি। বাবা, বাবা, আপনি ঠিক আছেন? আমরা ভাবছিলাম আপনি মনে হয় পুইরা ছাই হইয়া গেছেন বাবা। আগুন শুধু বাইরের জিনিস পোড়ায় বৎস, ভেতরের আগুনই আসল ভয়ঙ্কর। সেটাই আমি আজ উপলব্ধি করলাম। পুরা গ্রামটাই ভয়ে আসিল বাবা, তাই কেউ জঙ্গলে আসে নাই, কেউ সাহস পায় নাই। সবাই তো ভাবছে আপনি। হ্যাঁ বৎস, আমি এই আগুনের মধ্যে একাই ছিলাম, কেউ আমাকে বাঁচাতে আসেনি। আমি ভেবেছিলাম এই গ্রামে মানুষের মধ্যে করুণা আছে, আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু আজ বুঝলাম সব মিথ্যা। এই গ্রামের মানুষ শুধু নিজের ভালো চায়, অন্যের নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই জঙ্গলে আর থাকবো না। বাবা, আমরা হক করে ভুল করছি, কিন্তু আপনি চইলা গেলে তো আমাগো সব আশা ভরসা শেষ হইয়া যাইব বাবা। বিশ্বাসী যখন আগুনে পুড়ে গেছে, তখন আমি কার জন্য থাকব? আমার এখানে থাকার আর কি মানে বলো? এই জঙ্গল এক সময় জীবনের প্রতীক ছিল, এখন তো শুধুই ছাই। আমি এই জঙ্গল এখনই ত্যাগ করব,
হয়তো অন্য কোথাও আস্তানা করব, যেখানে কিছু ভালো মনের মানুষ আছে। বাবা, আপনি চইলা গেলে এই গ্রাম অন্ধকারে ঢাইকা যাইব বাবা, অন্ধকারে ঢাইকা যাইব। অন্ধকার তখনই নামে যখন মানুষ আলোকে ভুলে যায়। আমি চলে যাচ্ছি, একদিন হয়তো তারা বুঝবে ভালোবাসা না থাকলে আশীর্বাদও টেকে না। এই তো বাবার ঘর, কিন্তু দরজাটা খোলা কেন? ভেতরে কেউ নাই নাকি? ভেতরে কেউ নাই রে, এক্কেবারে খালি। বাবা যেন একদম হাওয়া হইয়া গেছে রে। হয়তো গত রাইতেই চইলা গেছেন, কিন্তু গেলেনটা কই? কিছুই তো বুঝতাছি না, তাই এইটুকু বুঝবার পারছি যে ঘর যেহেতু ঠিক আছে, তাইলে সাধু বাবাও ঠিক আছে আমার মনে হয়। হ্যাঁ, ঘরটা এখন কেমন শূন্য লাগতাছে রে। গতকাল পর্যন্ত কত মানুষের ভিড় আসিল, কত প্রার্থনা, আর এখন খালি বাতাসের শব্দ। আমরা বাবারে সামান্য কৃতজ্ঞতাটুকু জানাইতে পারলাম না। আমাগো ঘর, জমি, জীবন সবই ওনার আশীর্বাদেই ঠিক আসছিল। অথচ আগুনের রাইতে আমরা কেউ তার কোনো খোঁজ নিলাম না। আমরা হক করে নিজের স্বার্থের পেছনে ছুটছিলাম মিথিলা। তখন ওনার দরকার আছিল, তখন কেউ আইগিয়ে যায় নাই। আজ তিনি আমাগো পাশে নাই, হয়তো এইটাই আমাগো শাস্তি। গ্রামের মানুষ এখন আবার নিজে গোর কামে ব্যস্ত হইয়া যাইব, কেউ বাবার কথা মনে রাখবো না। শুধু বাবার এই ঘরের ঘরটাই স্মৃতি হইয়া রইয়া যাইব। আপনি যেখানেই যান বাবা, আমাগো ক্ষমা কইরা দিয়েন। আমরা আপনার বিপদের সময় কোনো উপকারে আসবার পারি নাই। আজ কতজন গেল রশিধু? কাল রাইতে হরিপদ গেল, আজ সকালে কল্যাণীর ছোট পোলাটাও গেল। 3 সপ্তাহে গোটা গ্রাম এমন নিস্তব্ধ হইয়া গেল। কেউ হাসে না, কেউ মাঠে যায় না। কত ডাক্তাররে ডাকলাম, কেউ আইলো না। সবাই এই রোগরে ভয় পাইতাছে। শহরের দিক থেকে ওষুধ আইতাছে না, কয় এই রোগের নাকি কোনো ঔষধ নাই। মিথিলা, কি হইছে? তুমি কান্তাছো কেন মিথিলা? দেখো না, মাইয়াটার শরীর জ্বরে পুইরা যাইতাছে। 3 দিন ধইরা কিচ্ছু খায় না, ঠিক মতন কথাও কয় না। আমি কত কিছু খাওয়াইলাম, কিছুতেই কাম হইতাছে না। আহা, শরীরটা একদম আগুনের মতন হইয়াছে। দেবেন, ডাক্তার আনতে পারবি রে? কেডা আইব এখন? ডাক্তার কইছে এই রোগ নাকি সো আছে, কেউ আইব না। আজ যদি বাবা থাকতেন, তাইলে আমাকে ঘরে এই রোগের ছায়াও পড়তো না। আমরা সবাই উনারে ভুইলা গেছিলাম। এখন দেখো শাস্তি কেমনে নামতাছে। মিথিলা, এমন কথা কইও না। বাবা এখন কই আছে আমি জানি না, তয় মনে হয় উনি আমাগো দেখতাছেন, হয়তো কষ্ট পাইয়া চুপ কইরা আছেন। ও বাবা, একবার ফিরে আসো। আমার মাইয়াটার কপালে একবার হাত রাখো। আমি তোমার কাছে ক্ষমা চামু বাবা। তুমি শুধু আমার মাইয়াটারে বাঁচাও। মনে হয় এই গ্রামটা অভিশপ্ত হইয়া গেছে রে সিধু। বাবার আশীর্বাদ চইলা গেছে, এখন শুধু শাস্তি বাকি আছে রে। হরে, আমরা যখন মানুষ হইবার পারি নাই,
তখন এই পরিণামই তো আমাগো প্রাপ্য রে, এই পরিণামই তো আমাগো প্রাপ্য। যে গ্রাম কৃতজ্ঞতা ভুলে যায় সেখানে জীবন টেকে না, শুধু ছাই আর নীরবতাই থেকে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। আর খেতে পারবো না মা, বিশ্বাস করো আমার পেট ভরে গেছে। খেতে পারবে না বললে তো হবে না মা, তোমাকে খেতেই হবে। আর তুমি যদি না খাও তাহলে বড় হবে কেমন করে? মা, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমাকে আর খাইও না তো। আর খেতে হবে না, শুধু এই দুধটুকু খেয়ে নাও মা। না মা, আমার দুধ খেতে একদম ভাল লাগে না, তুমি বরং ভাইয়াকে দিয়ে দাও, ভাইয়া দুধ খেতে খুব পছন্দ করে। তোমাকে কতবার বলেছি রিমি, ওকে ভাইয়া বলবে না, ও তোমার ভাইয়া হয় না। তাছাড়া আমি ওর মাও নই। কেন? ও তো আমার ভাই, বাবা বলেছে আমি যেন ওকে ভাইয়া বলেই ডাকি। আরে বাবা, বললাম তো আমি ওর মা নই, আমি ওর সৎ মা। আর ওর সত্যিকারের মা অনেক আগেই মারা গেছে। আমি গল্পের বই পড়েছি, সৎ মায়েরা ভালো হয় না, তারা সন্তানের ওপর অনেক অত্যাচার করে। আমি জানি তুমি ভাইয়াকে একটু ভালোবাসো না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি, ও আমার নিজের ভাই। রিমি এখনো ছোট মানুষ, ও বড় হলে সবটা বুঝবে। এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। আচ্ছা মা, তুমি ভাইয়াকে স্কুলে যেতে দাও না কেন? ওর তো পড়াশোনা করা উচিত। ওর কোনটা উচিত আর উচিত না তা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি তোমার নিজের দিকে মন দাও। ওমা, আমি বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো একবার দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। বাজার করে একেবারে আমায় উদ্ধার করেছিস না? এখন চোখের সামনে থেকে বিদায় হ। আর শোন, নদী থেকে পানি নিয়ে আয়। মা, একটু জিরিয়ে নেই, সেই সকাল থেকে কাজ করছি, তাছাড়া আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। সারাক্ষণ শুধু খাই খাই। ঠিক আছে, কাজে লেগে পড় আগে। কি বলছো তুমি মা? না না, আমি শুধু রুটি খাবো না মা, আমাকে সাথে অন্য কিছু দাও। ভাইয়ার সাথে তুমি খবরদার কখনো খারাপ ব্যবহার করবে না মা, তাহলে বাবা শহর থেকে ফিরে এলে আমি তাকে সব বলে দেব। আহ, ঠং দেখে আর বাসি না, বাবাকে সবকিছু বলে দেবে। তোর বাবাকে আমি ভয় পাই নাকি? শুধু শুধু সারাক্ষণ ভাইয়ের নামে উমেদারি করা। না বোন, তুমি বাবাকে কিছুই বলো না, আমার দুধ লাগবে না, আমি রুটি খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাবার খেয়ে নদী থেকে পানি নিয়ে আয়। আমাকে আবার রান্না চড়াতে হবে তো। পুরো গোষ্ঠীকে গান্ডে পেন্ডে গেলাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। মা, ও মা, তুমি আমাকে একা করে কেন চলে গেলে মা? দেখো না আজকে আমার কপালে কত দুঃখ, সৎ মা আমাকে কত অত্যাচার করে। ভাইয়া, ও ভাইয়া, দেখো না আমি তোমার জন্য কি এনেছি। মা দেখতে পাইনি ভাইয়া, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুই এখানে কেন এসেছিস বোন? মা যদি জানতে পারে তাহলে তোকে খুব বকা দেবে। আহ, মায়ের কথা ছাড়ো তো, মা কি করলো তা দেখার সময় আমার নেই। এই দেখো, আমি তোমার জন্য এক গ্লাস দুধ এনেছি, মা দেখতে পাইনি ভাইয়া, তুমি এই দুধটুকু খেয়ে নাও তো। না না, আমার দুধ দরকার নেই, জানতে পারলে খুব বকবে। তুই এই দুধ নিয়ে চলে যা বোন, চলে যা।
আমি জানি না ভাইয়া, মা তোমাকে কেন অত্যাচার করে, তোমার সাথে কেন এত দুর্ব্যবহার করে। তুমি রাগ করো না ভাইয়া। না রে, রাগ করিনি আমি। আমি জানি তুই আর তোর বাবা আমাকে খুব ভালোবাসিস, আর তাই তো এত কষ্টের মধ্যেও আমি বেঁচে আছি রে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বাবার আমি তোমাকে খুব ভালোবাসি। এই তো কদিন পর আবার শহর থেকে চলে আসবে, তারপর তারপর আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার লক্ষ্মী বোন, এরপর বাজারে গেলে আমি তোর জন্য গরম গরম জিলেপি নিয়ে আসব। তুই তো জিলেপি খেতে খুব ভালোবাসিস, তাই না রে? ও রহিম চাচা, আমাকে 10 টাকার জিলেপি দাও, তাড়াতাড়ি প্যাকেট করে দাও, আবার যেন ঠান্ডা হয়ে না যায়। কিরে, কার জন্য জিলেপি কিনছিস তুই? নিশ্চয় নিজেই জিলেপিগুলো খাবি, তাই না? না না চাচা, আমি আমার জন্য জিলেপিগুলো কিনছি না, এগুলো কিনছি আমার ছোট্ট বোনটার জন্য। ও জিলেপি খেতে খুব ভালোবাসে। তোর আদিক্ষেতা দেখলে বাঁচি না, এমন ভাবে বলছিস মনে হয় ও তোর নিজের ছোট্ট বোন। আরে বোকা, ও তোর নিজের বোন নয়, ও তোর সৎ বোন। আর সৎ বোন কখনোই আপন হয় না রে। কি যে বলো চাচা তুমি! চাচা, আমার বোন আমাকে খুব ভালোবাসে, তুমি চোখে না দেখলে বিশ্বাস করবে না গো। আমার জন্য কত কি করে জানো তুমি? আরে বাবা, এখন ওর বয়স কম, যখন বয়স হবে তখন দেখবি ও তোকে ভালোই বাসবে না, তোকে সৎ ভাই হিসেবে মনে করবে রে। দাও দেখিনি, তাড়াতাড়ি জিলিপি দাও, আমার বোনটা আমার জন্য অপেক্ষা করছে। ওর জন্য জিলিপি নিয়ে না গেলে খুব কান্নাকাটি করবে। এই নে তোর জিলেপি নে। আচ্ছা, তোর বাবা কোথায়? তাকে তো অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। বাবার কাজে শহরে কাজ করতে গেছে, আর তাই ফিরতে একটু দেরি হচ্ছে। আজকে বা কালকেই বাবা চলে আসবে। আমি তাহলে এখন যাই। রিমি, এই রিমি, কোথায় গেলি রে? আয় দেখ, আমি এসেছি। আরে নানু, এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি তো বলেছিলে অনেক আগেই আমাদের বাড়ি আসবে। রিমি, কি হচ্ছেটা কি? তোমার নানু এত দূর থেকে বেড়াতে এসেছে, আর তুমি কিনা তাকে জ্বালাচ্ছ? আমি চলে এসেছি। মা, ও মা, তুমি আমাদের বাড়ি বেড়াতে এসেছো, খুব ভালো হয়েছে। তোমাকে আমি আর যেতেই দেব না মা। এই সংসারে আমার একদম ভাল লাগে না। সতীনের ছেলে আমার জীবনটা একেবারে হাড় কয়লা করে দিল। তুই কেন ওকে এখনো রেখেছিস সেটাই তো বুঝতে পারছি না। ওকে অন্য কোথাও পাঠিয়ে দে না। এই তুমি কি বলছো নানু? ভাইয়ার বিষয়ে তুমি এই কথা বলতে পারলে? না না, আমি আমার ভাইকে কোথাও যেতে দেব না। ভাইয়ের জন্যে দরদ একেবারে উতলে উঠছে। এর জন্যই তো বলেছিলাম এই ছেলেটাকে অন্য কোথাও পাঠিয়ে দি। আমি তোকে অনেক আগেই তো বলেছি, তোর আপন ভাই নয় ও তোর সৎ ভাই। আর সৎ ভাই কখনো আপন হয় না। দেখবি বড় হয়ে ও তোকে সব জিনিস থেকে বঞ্চিত করবে। ও আমার ভাই, ও আমাকে অনেক ভালোবাসে। তাছাড়া আমি আমার ভাইকেও অনেক ভালোবাসি। তুমি আমার ভাইয়ের ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। ঠিক আছে মা, ওসব কথা বাদ দাও তো। এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। আরে নানু, কেমন আছো তুমি? কতদিন পর আমাদের বাড়িতে এলে। আমি ভালোই আছি রে। তা মুখ পোড়া, তুই এখনো এই বাড়িতেই আছিস? তোর বাবা তো বলেছিল তোকে তোর দাদার বাড়ি রেখে আসবে। কি বলছো কি নানু? আমি আমার নিজের বাড়ি থাকতে
কেন দাদার বাড়িতে গিয়ে পড়ে থাকবো? তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোর জন্যে আমার মেয়ে সংসারে অশান্তি হচ্ছে। না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। নানু, তুমি আবার বাড়াবাড়ি শুরু করেছো। আমার ভাইকে নিয়ে তুমি আজে বাজে কথা বলছো। একবার যখন আমি মেয়ের বাড়িতে চলে এসেছি, তোকে তোর দাদার বাড়ি পাঠিয়ে তারপরই আমি বাড়ি ফিরবো। আসুক তোর বাবা। কি রে বাবা, কি হয়েছে? এই ভর দুপুরে মন খারাপ করে এখানে বসে আছিস? কিছু হয়নি চাচা, এমনিতে শরীরটা ভালো লাগছে না, আর তাই তো এখানে বসে আছি। আমি তোকে ছোটবেলা থেকেই দেখছি রে বাবা। তাছাড়া তোর বাবা আমার খুব ভালো বন্ধু। আমার কাছে কিছু লুকাস না। ও চাচা, তুমি আমাকে কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে? কোনো এতিমখানা বা অন্য কোথাও? আসলে আমার সৎ মা আমাকে একদম সহ্য করতে পারে না। লক্ষ্মী সোনা আমার, আর কয়েকটা দিন। তুই তো অনেকটাই বড় হয়ে গেছিস। ভালো করে পড়াশোনাটা শেষ কর। দেখবি তুই ভালো একটা কিছু করতে পারবি। ও চাচা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না চাচা। আমি এ বাড়ি থেকে চলে যাব, তারপর আর কোনোদিনও ফিরবো না। তোর সৎ মা তোকে ভালো না বাসলেও রিমি তোকে বড্ড ভালোবাসে রে। তুই এখান থেকে চলে গেলে রিমি খুব কষ্ট পাবে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি বরং বাড়ি যাই। আকাশের অবস্থা ভালো না। হ্যাঁ রে, বৃষ্টি আসবে মনে হয়। যা যা, বাড়িতে চলে যা। এরপর না হয় আমি তোর সাথে আরো খোলাখুলি আলাপ পারবো। যা যা যা, বাড়ি চলে যা। আরমান, এই আরমান, কোথায় তুই? রিমি, রিমি, আয় রে মা, আমি এসেছি। বাবা, তুমি এসেছো? কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। সেই যে গেলে, আর ফেরার নাম নেই তোমার। বাবা এসেছে, বাবা এসেছে। ও বাবা, তুমি কোথায় ছিলে গো? আমি আর ভাইয়া কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার? কি বাড়িতে ফিরে এমন চিৎকার করছো কেন? ছেলের জন্য একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এইসব আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। তুমি এমন করে কথা বলছো কেন বউ? আমি আমার ছেলেকে ডাকছি, তাতে তোমার কি এত সমস্যা? মা মরা ছেলেটার জন্য আমি সারাক্ষণ চিন্তা করি। সমস্যা তো আমার আছেই একটা। তুমি তোমার ছেলেকে নিয়ে যত ঢং করো না, সেটা আমার একদম ভাল লাগে না। তাছাড়া আমার মাও এই ব্যাপারটি একদম পছন্দ করে না। বিয়ের সময় তো তুমি বলেছিলে তোমার ছেলেকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসবে। বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল, কিন্তু তুমি তোমার ছেলেকে এখনো এখানেই তো রেখেছো। আমি ভেবেছিলাম নতুন একটা বিয়ে করলে আমার মা মরা ছেলেটার একটা গতি হবে, কিন্তু ফারজানা কখনোই আমার ছেলেটাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়নি। ও বাবা, তুমি মাকে কিছু বলো না বাবা। মার কোনো দোষ নেই। আসলে মা আমাকে কেন পছন্দ করে না কে জানে। যদি আমি মায়ের ছেলে হতাম, তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসতো। তুই কোনো কিছু ভাবিস না রে বাবা। আমি শহরে যাওয়ার সময় তোকে আমার সাথে করে নিয়ে যাব। এ বাড়িতে তোর আর থাকতে হবে না রে বাবা, থাকতে হবে না। না বাবা, আমি যদি শহরে চলে যাই, তাহলে আমার বোনটাকে কে দেখাশোনা করবে? আমার ছোট বোনটা তো আমাকে অনেক ভালোবাসে। ওর তো কোনো দোষ নেই বাবা। দেখলে তোমরা, আমার ছেলেটা কখনোই নিজের কথা ভাবে না, সব সময় অন্যের কথা ভাবে। চল বাবা, আমরা বাজারে যাব। তোর জন্য আজকে অনেক বড় একটা ইলিশ মাছ কিনবো রে। চল বাবা, চল চল। না না, ওসব ইলিশ মাছ কেনার কোনো দরকার নেই। শুধু শুধু পয়সা নষ্ট করো না।
আমার ছেলে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। এছাড়া এখন বর্ষাকাল, আর বর্ষাকালের ইলিশ মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। আমিও দেখব এ বাড়িতে তোমার ছেলে কি করে টিকে থাকে। আসুন আসুন, দেখুন দেখুন, চমৎকার চমৎকার ইলিশ, ইলিশ দেখুন, পদ্মা নদীর টাটকা ইলিশ, টাটকা ইলিশ। দেখে যান, দেখে যান। বাবা দেখো দেখো, কত বড় বড় ইলিশ। এগুলোর দাম নিশ্চয় অনেক বেশি হবে, তাই না? দাম নিয়ে তোর ভাবাভাবির দরকার নেই। এই দাও তো, সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার ছেলের জন্য দাও। বাবা, মা যদি জানতে পারে তুমি এত বড় ইলিশ মাছ কিনেছো, তাহলে কিন্তু তোমার উপর খুব রেগে যাবে। আমি আমার ছেলেকে ইলিশ মাছ খাওয়াবো, তাতে কার কি? না না, আমি কারও ধার ধারি না। বাজারের বড় ইলিশটা আমিই কিনবো। নাও, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা আমি তোমাকে দিলাম। এবার মনের মতো ছেলেকে রান্না করে খাওয়াও, কেমন? কি ব্যাপার, ইলিশ মাছ কিনেছো, খুব ভালো কথা। তা তুমি রান্নাঘরে কি করছো? রান্না করার জন্য তো আমি আছি নাকি? না না, আজকে তোমাকে ইলিশ মাছ রান্না করতে হবে না। আজ আমি ইলিশ মাছ রান্না করব। আমার ছেলেকে আমি নিজ হাতে খাওয়াবো। কেন কেন? তোমাকে ইলিশ মাছ কেন রান্না করতে হবে? সারা বছর তো আমি তোমার ছেলের জন্য রান্না করি, আর আজকে আজকে তুমি কেন রান্না করবে? আমি যদি ইলিশ মাছ রান্না করেই থাকি, তাতে তোমার কি সমস্যা? তোমার যা খুশি তাই করো, আমি আর তোমায় কিচ্ছু বলবো না। এই সংসারে তো আমার কোনো দামই নেই, তাই না? ও বাবা, রান্না তো প্রায় শেষ হয়ে গেছে। তুই রিমিকে ডেকে নিয়ে আয়, দেখ তো তরকারিটা কেমন হয়েছে। আমাকে আর ডাকতে হবে না বাবা, এই তো আমি চলেই এসেছি। বাহ, তরকারিটা তো খুব সুন্দর হয়েছে, যেমন রং তেমনি অপূর্ব গন্ধ। বাবা, তুমি আমার জন্য শুধু শুধু মায়ের সাথে অশান্তি করলে। দেখলে তো মা কেমন রেগে গেল। ভাইয়া, তোমাকে মাকে নিয়ে ভাবতে হবে না, একটু পরে আমরা সবাই মিলে খেতে বসবো। চলো, এখন আমরা গোসল করতে চাই। এখন বর্ষাকাল, নদীতে গোসল করে কোনো প্রয়োজন নেই। তারপর কোনো না কোনো অঘটন ঘটে যায়। এমনিতেই প্রচুর বড় বড় ঢেউ নদীতে আছড়ে পড়ছে। বাবা, তুমি বড্ড ভয় পাও। দু ভাই বোন মিলে নদীতে আনন্দ করে গোসল করব, তাতে কি হয়েছে? দেখবে একটু পরে ফিরে আসবো আমরা, কোনো সমস্যা হবে না বাবা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন যাব আর আসব। গোসল করে এসে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো। বোন, ও বোন, উঠে আয়, নদীর পানি খুব ঠান্ডা, তাছাড়া খুব বৃষ্টিও হচ্ছে রে। খুব ভালো লাগছে ভাইয়া, চল না আমরা আরো কিছুক্ষণ এখানে থাকি। না রে, মা জানতে পারলে খুব রেগে যাবে। তাছাড়া আজ ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে, তুই আর আমি বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো রে। বাঁচাও ভাইয়া, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও আমাকে। বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি আসছি, আমি তোকে উপরে তুলবো। ভাইয়া, ভাইয়া তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না ভাইয়া। আর দেরি করে ঠিক হবে না, বাবাকে কি এক্ষুনি ডেকে নিয়ে আসি। বাবা নিশ্চয়ই ওকে উপরে তুলে আনবে। বাবা, বাবা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, ভাইয়া নদীতে ডুবে গেছে বাবা। রিমি, কি বলছিস তুই? ডুবে গেছে মানে? না 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 না, এ হতে পারে না। চল চল চল,
আমরা এখনই নদীর পাড়ে যাব, চল। আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়া ডুবে গেছে। আমি আর ভাইয়া গোসল করছিলাম, তখন বড় একটা ঢেউ এসে আমাকে ধাক্কা মারে, আর আমি তখন ডুবে যাচ্ছিলাম। হায় হায়, আমার নাতনিটাকে বাঁচানোর জন্য ছেলেটা নিজের জীবন দিয়ে দিচ্ছিল। চল চল, আর দেরি করা ঠিক হবে না, আমরা এক্ষুনি নদীর পাড়ে যাব। হারমান, আমার লক্ষ্মী সোনা, আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। ওই তো আমার আরমান ওখানে পড়ে আছে। লক্ষ্মী সোনা আমার, ওঠ, উঠে পড়, তোর মা তোকে ডাকছে রে বাবা। আমি আর কোনোদিন তোর সাথে দুর্ব্যবহার করব না। ওঠ বাবা, ওঠ। আর দেরি করো না, তোমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। এমনও তো হতে পারে ডাক্তার ওকে সুস্থ করে তুলবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে নিয়ে যাব। হয়তো ডাক্তার কিছু একটা করতেও পারে, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়েও দিতে পারে। দেখি দেখি, আমাকে দেখতে দাও দেখি। ও তো অনেকটা পানি খেয়ে ফেলেছে, এই পানিটা যে করে হোক বের করতে হবে। ডাক্তার মশাই, আমার ছেলেটা ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসতো। শহরে টাকা জমিয়ে আজকে একটা ইলিশ মাছ এনেছি। আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তার মশাই, ও যেন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারে। তুমি যেমন তোমার ছেলেকে ভালোবাসো, আমিও তোমার ছেলেকে ঠিক তেমনটাই ভালোবাসি। ছোট থেকে ওকে আমি বড় হতে দেখেছি, আমি নিশ্চয়ই ওকে সুস্থ করে তুলব। জমির ভাই, ও জমির ভাই, কোথায় আছো? বেরিয়ে এসো, তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। এবার তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো ওকে। সৃষ্টিকর্তাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজকে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য ওর জীবনটাই দিয়ে দিচ্ছিল। সারাটা জীবন আপনি এই ছেলেটাকে অপমান করেছেন, কষ্ট দিয়েছেন। আমি জানতাম ও কতটা কষ্ট পায়। দয়া করে বাকিটা জীবন ওকে আর কষ্ট দেবেন না। না ডাক্তার সাহেব, দয়া করে আমায় আর লজ্জা দেবেন না। আমি ওকে বুকে আগলে মানুষ করব, আর কোনো দুঃখ কষ্ট ওকে স্পর্শ করতে পারবে না। তোমরা আর দেরি করো না, চলো আমরা ভাইয়ার কাছে যাই। ভাইয়াকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। ভাইয়া, ও ভাইয়া, তুই সুস্থ হয়ে গেছিস ভাইয়া? চল চল, এবার বাড়ি ফিরে চল। বোকা ছেলে, শেষ পর্যন্ত কিনা বোনকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলি। তোর কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই রে বাবা। মা, ও মা, আমি যা করেছি আমার বোনকে ভালোবেসে করেছি মা। আমি তোমাদেরকে খুব ভালোবাসি। চল বাবা, বাড়িতে চল, তোর জন্য ইলিশ মাছের ঝোল রয়েছে। সবাই মিলে একসাথে খেতে বসবো। চল চল, বাড়িতে চল।